বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিকস নিয়ে, যে টপিকসে তোমাদের এইবারের এইচএসসি 21 ব্যাচের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আশা করি এই দুটো টপিকসেই তোমরা ম্যাথ কমন পেয়ে যাবে। তো তার ভিতরে আমি আজকে একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা শিশিরাঙ্কের যে ম্যাথগুলো এবং শিশিরাঙ্কের যে বিষয়টা সেটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব এবং সেটা নিয়ে আলোচনা করব। তো এবং পরবর্তীতে আমি নেক্সট টপিকস নিয়ে আশা করি তোমাদের সামনে হাজির হব এবং এই অধ্যায় থেকে এই দুইটা টপিকসের যে কোনো একটা ম্যাথ আসবেই। সুতরাং এইটুকু যদি তুমি ভালো মতো পড়তে পারো এবং সেটা ভালো মতো বুঝে, আশা করি এইখানে যে তোমরা 10 মার্কের যে সেট এটা আমরা তোমার কমন পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন তোমাদের যে শর্ট সিলেবাসে যেটুকু টপিকস দেওয়া আছে এই টপিকসটা খুব অল্প পড়াশোনা করেই ভালো রেজাল্ট করা সম্ভব। আশা করি আমি আজকে যেটুকু তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব এইটুকু যদি ভালোভাবে পড়ো, আশা করি অনেকটাই মার্ক ক্যারি করতে পারবা। তো আজকে আমি তোমাদের সামনে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক শিশিরাঙ্কের যে সৃজনশীল গাণিতিক যে সমাধান সেটা নিয়ে। তো আরেকটা টপিকস আছে সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। এই টপিকস নিয়ে এই দুইটা টপিকসে তোমাদের ম্যাথ হয়ে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক নিয়ে। তো শিশিরাঙ্কের ম্যাথটা একটু তোমাদের কাছে কঠিন লাগে, তো আশা করি আমার আজকের লেকচারের পর শিশিরাঙ্কের ম্যাথ নিয়ে তোমাদের যে ভয়টা ছিল সেটা ইনশাল্লাহ কেটে যাবে। তো দেখো কতটা সহজ করে আসলে শিশিরাঙ্কের ম্যাথগুলো করা সম্ভব। প্রথমেই আমি একটা ম্যাথ তোমাদের সৃজনশীল ম্যাথ আমি উঠায় রাখছি। এই রিলেটেড ম্যাথই তোমাদের বারবার রিপিট হয়, এসে থাকে, একটু এদিক ওদিক করে দেয়, কিছু টেকনিক্যালি তোমার টপিকস গুলো একটু চেঞ্জ করে দেয়। একদম সেম টু সেম তো কখনোই আসলে মানে তোমাদের উঠায় দিবে না। তো একটু তুমি যদি বেসিকটা ভালোভাবে অর্জন করতে পারো, যেভাবেই তোমাকে একটু এদিক ওদিক করে দেখ তুমি পারবা। যেমন এবার এসএসসির ঢাকা বোর্ডের এমসিকিউ কোশ্চেন গুলা একটু কি করছে, আসলে কি কঠিন করছে, সবার কাছে একদম বিরাট কঠিন মনে হচ্ছে। বইয়ের বাহিরে একটা ওয়ার্ডও দেয় নাই, বইয়ের বেসিক যা ছিল সেখান থেকে এমসিকিউ গুলো করা হয়েছে। তোমরা বই ঠিক মতো পড়ো না, শুধু গাইড পড়ো, গাইডে কি কি এমসিকিউ গুলো আছে এগুলো পড়ো, যার কারণে তোমরা কি যখন একটু এদিক ওদিক করে দেয় আর তোমাদের কাছে মানে বিরাট কঠিন হয়। আসলে বইটাকে ভালোভাবে পড়তে হবে আর বেসিকটা ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। তো আসো, আমি এই অধ্যায় শুরু করার আগে যেহেতু আমি শিশিরাঙ্কের ম্যাথ করাচ্ছি, তাহলে আগে আমাকে কি করতে হবে, শিশিরাঙ্কটা কি সেটা আগে জানতে হবে। এবং শিশিরাঙ্ক জানার আগে আমাকে দরকার পড়ে হচ্ছে হলো কি সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পর্কে আসলে ধারণা থাকা দরকার। তো আসলে এত কিছু বোঝানো এই একটা ম্যাথে সম্ভব না, আর আমি সময় স্বল্পতার কারণে আসলে রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো আজকে অনেক কষ্টের সময় বের করলাম, তো দেখা যাক কতটুকু তোমাদেরকে হেল্প করতে পারি। তো এখন আসো, শিশিরাঙ্ক ব্যাপারটা কি তার আগে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্প ব্যাপারটা আগে বুঝবো। তো দেখো, সম্পৃক্ত জলীয় বাষ্প ব্যাপারটা হলো, আমি একটা চেম্বার নিলাম, আমার এই চেম্বারে ধরো 5 কেজি পরিমাণ পানি আছে। আর এই 5 কেজি পরিমাণ পানি 5 কেজি লবণ খাইতে পারার ক্ষমতা আছে। তাহলে 5 কেজি সে কি করতে পারে, লবণ খাইতে পারবে। তার মানে দেখো, যদি এই 5 কেজি পানি 5 কেজি লবণ সম্পূর্ণ খাইতে পারে, তাহলে আমরা কি করব, এই দ্রবণটাকে আমরা বলবো হলো সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এ যতটুকু খাইতে পারার কথা সে ততটুকুই খাইছে, তার পেট এখন সম্পূর্ণ ভরা। তার মানে কি, এটা হলো সম্পৃক্ত। আর যদি ব্যাপারটা এইরকম হইতো যে এখানে এই জারটা আমার খাইতে পারবে হলো কত, 5 কেজি লবণ, কিন্তু সে তুমি তাকে দিছো কত, 4 কেজি লবণ। তার মানে কি, তার পেটে এখনো ক্ষুধা আছে, আরো 1 কেজি সে খাইতে পারবে। তার মানে সেটা তখন হয়ে যাবে কি, অসম্পৃক্ত দ্রবণ। এখন সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ আশা করি বুঝে গেছো। তো এখন আসলে এটা বোঝানোর জন্য ফুল একটা লেকচার লাগে, তো আমি আপাতত তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তার মানে আমার এই যখন শিশিরাঙ্কে ব্যাপারটা আসবে, শিশিরাঙ্ক আসতে পারে একমাত্র সম্পৃক্ত দ্রবণ থেকে, অসম্পৃক্ত দ্রবণ থেকে কখনোই শিশিরাঙ্ক সংগঠিত হইতে পারে না। কিভাবে দেখো, এখন আমি বলছি কি, দেখো যে এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 5 কেজি পানি এই 5 কেজি লবণ খাইতে পারে। এখন দেখো, আমরা একটা জিনিস জানি যে তাপমাত্রা যদি কমানো হয় তাহলে বাড়ানো হয়, তাহলে এই যে লবণ খাওয়ার প্রবণতা বা ক্ষমতা পানির কি হয়ে যায়, বেড়ে যায়।
দেখবা যখন আমরা কোনো শরবত করা হয় গ্লাসে, দেখবা শরবত গুলাইতে গুলাইতে নিচে চিনি পড়ে যায়, তখন কি করা হয়, একটু তাপ দিলেই ওই চিনিটাকে কি করা হয়, আবার দ্রবীভূত করা যায়। তার মানে কি, যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে পানির কি হয়, দ্রবীভূত করার ক্ষমতা বেড়ে যায়। তার মানে অবশ্যই সেটা নির্দিষ্ট তাপমাত্রায় হইতে হবে, নইলে কি হবে, এটা ব্যালেন্স ঠিক থাকবে না। তো এখন দেখো আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি জানি যে হলো কি এই দ্রবণটা এখন আমার কি সম্পৃক্ত, কারণ 5 কেজি পানি 5 কেজি লবণই খাইছে এবং তার লবণ খাওয়ার ক্ষমতাও কত, 5 কেজি। এখন আসো তাহলে শিশিরাঙ্ক ব্যাপারটা কি ঘটে। এখন আমি যদি এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এই দ্রবণটাকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসি, এখন আসো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমি যখন কি করব 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসব, তখন কি করবে, এই যে সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে যে পরিমাণ দ্রবীভূত ছিল সম্পূর্ণরূপে, সেইটা কি হবে, এইখানে 15 ডিগ্রি সেলসিয়াসে আসলে এরকম দানা দানা আকারে এই পাত্রের তলানি হয়ে ওই যে দানা দানা হয়ে পড়ে গেল, এটাই হলো আমার শিশির। তাহলে দেখো এটা কিভাবে ঘটলো, কারণ আমরা অলরেডি জেনে গেছি যে তাপমাত্রা বাড়ালে কি হয়, ওই দ্রবণ কোন দ্রাবককে কি দ্রবীভূত করার ক্ষমতা বাড়ায় ফেলে। তার মানে তাপমাত্রা যদি কমে যায় তাহলে কি দ্রবীভূত করার ক্ষমতা কমায় ফেলবে না। তার মানে এইখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে 5 কেজি তোমার মানে কি পানি কি করছিল, 5 কেজি লবণ খেয়ে ফেলছিল। তার মানে তাপমাত্রা আমি কমায় দিলাম, তার মানে তোমার হজম শক্তি এখন কি কমে যাবে। তার মানে যখন আমি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, তুমি যেটুকু সোডিয়াম ক্লোরাইড কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেয়ে ফেলছিলা, তার মানে কি পার্থক্য হলো কত, 10 ডিগ্রি। এই 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য যতটুকু বেশি ছিল ততটুকু কি হবে, উগলাইয়ে দিবা না। তার মানে সেইটুকু কি এই যে শিশির হিসাবে পাত্রের তলায় পড়ে রবে, অর্থাৎ মেঝেতে পড়ে যাবে। এটাই হলো আমার হলো কি শিশির বা শিশিরাঙ্ক। ক্লিয়ার। তার মানে যদি শিশিরাঙ্ক সংঘটিত হইতে চায় তাহলে অবশ্যই কি হইতে হবে, সম্পৃক্ত অবস্থা থাকতে হবে। তাহলে সম্পৃক্ত অবস্থা থেকে যখন তুমি কি করবা, তাপমাত্রাকে কমাবা, তখন কি হবে, বাকিটুকু শিশির হয়ে আমাদের মেঝেতে পড়ে রয়। তো শীতকালে কি এইটাই ঘটে। এখন আসো শীতকালে যদিও কি দেখো তোমার আর্দ্রতা কি হয় না, 100% থাকে না, তারপরেও কিন্তু রাতের বেলা শিশিরাঙ্ক সংগঠিত হয়। সেটার একটা ব্যাখ্যা আছে। সেটা কারণ হলো যে শীতকালে আমাদের কি তোমার এই পানির যে বাষ্পীভূত হওয়ার ক্ষমতা সেটা কম থাকে, কারণ শীতকালে টেম্পারেচার কম থাকে। আর যদি বাষ্পীভূত হওয়ার ক্ষমতা কম থাকে তার মানে কি জলীয় বাষ্পে তোমার হচ্ছে হলো বায়ুতে মানে বিচরণ করার ক্ষমতা কমে যায়, কারণ বাষ্পই হচ্ছে কম। তাহলে এই তোমার বায়ুকে কি কম আর্দ্র হবে, কারণ বায়ুকে কি করা, ভিজানোটাই হলো কি আর্দ্রতা। তার মানে গরমকালে তাপমাত্রা বেশি, তাহলে কি হবে, পুকুরের পানি বলো, সমুদ্রের পানি বলো, আশেপাশে যেখানকার পানিই বলো না কেন, সেটা কি অনেক বেশি বাষ্পীভূত হয়। তার যত বেশি বাষ্পীভূত হয় তত জলীয় বাষ্প কি হয়, আমাদের পরিবেশে বিরাজ করে। আর পরিবেশে জলীয় বাষ্প বিরাজ করা মানে কি বায়ুকে ভিজাইয়ে দেওয়া, কি দিয়ে, জলীয় বাষ্প দিয়ে। ক্লিয়ার। এই কারণে গরমকালে আমাদের কি বায়ুতে আর্দ্রতা বেশি থাকে, আর শীতকালে টেম্পারেচার কম থাকায় এই যে তোমার যে জলীয় বাষ্প এটা কি হয়, কম থাকে, যার কারণে পরিবেশ কি থাকে, আর্দ্র থাকে, অর্থাৎ সম্পৃক্ত থাকে না। কিন্তু তারপরেও শিশিরাঙ্ক হয় কিভাবে, দেখো আমাদের টেম্পারেচার ধরো দিনের বেলায় ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এখন আমার এইখানে আমরা জানি যে জলীয় বাষ্পের পরিমাণ কম, তার মানে জলীয় বাষ্প ধরে নাও কম ছিল, তার মানে অসম্পৃক্ত ছিল। কিন্তু টেম্পারেচার যখন কমবে, টেম্পারেচার কমলে কি হয়, আমাদের খাওয়ার ক্ষমতা কি হয়ে যায়, যত টেম্পারেচার কমবে তত এই যে সোডিয়াম ক্লোরাইড খাওয়ার ক্ষমতা কমবে। তার মানে টেম্পারেচার কমতে কমতে এমন একটা অবস্থায় আসবে রাতের বেলা, তখন কি হবে, ওইটা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত হওয়ার পর তার নিচেও যখন টেম্পারেচার চলে আসবে, তখনই আমাদের কি হবে, এইভাবে বিন্দু বিন্দু পানি বা শিশির জমে যাবে। ওকে, তাহলে এই গেল আমাদের হলো শিশিরাঙ্কের ব্যাপার। এখন এই শিশিরাঙ্কের উপর ভিত্তি করে তোমার অনেকগুলো কোশ্চিন হয়, তোমার 1 মার্ক এবং 2 মার্কের। এগুলো তোমরা যেগুলো বোর্ডে আসছে একটু দেখে নিবা, অতটুকু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি এখন তোমাদের সামনে আলোচনা করব সৃজনশীলের গাণিতিক সমাধান নিয়ে। এখন আসো
আমি আগেই ম্যাথ একটা করে রাখছি, মানে উঠায় রাখছি, এখন এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখো আমাদের বলা আছে কক্ষ তাপমাত্রায়, মানে কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট কোন স্থানে 0.6 মিটার কিউব আয়তনের একটি সিলিন্ডারে এত গ্রাম মিথেন গ্যাসকে এত প্যাসকেল চাপে পূর্ণ করা হলো। শিক্ষক তার ছাত্রছাত্রীদের বললেন ওই স্থানের শিশিরাঙ্ক কত, দেখো 11.5 ডিগ্রি সেলসিয়াস, এবং স্থানটির আপেক্ষিক আর্দ্রতা হলো 60%। তার মানে আপেক্ষিক আর্দ্রতা 60%, তার মানে কি এটা কি সম্পূর্ণ সম্পৃক্ত? না। সম্পূর্ণ যদি সম্পৃক্ত হইতো তাহলে কত হইতো? 100%। তার মানে এটা সম্পৃক্ত না। এখন আসো, এর উপর থাকলে বৃষ্টি হতে পারে, তার মানে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান যদি 60% বা 60%-এর উপরে হয় তাহলে এই বৃষ্টি হবে, আর যদি তার নিচে হয় তাহলে বৃষ্টি হবে না। তো তাহলে আমাদের কি করতে হবে? আপেক্ষিক আর্দ্রতার মান বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো বৃষ্টি হবে কি হবে না। এখন আসো, আমাকে কি বলা দেয়া আছে যে 11, 12, 19 এবং 20 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে এত 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 আমাকে জলীয় বাষ্পচাপ দিয়ে দিছে। কিন্তু দেখো শিশিরাঙ্কের জলীয় বাষ্পচাপ কত? 11.5। দেখো 11.5 এর কোনো তোমার জলীয় বাষ্পচাপ দেওয়া নাই। তাহলে আমাকে কি করতে হবে? ওটা বের করতে হবে। ওটা বের করা একদম সহজ একটা টেকনিক আছে। এই টেকনিকটা জানলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ তুমি পারবা, এই রিলেটেড ম্যাথগুলো। এখন আসো, ক নাম্বারে বলছে ওই স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় করো। আমার কক্ষ তাপমাত্রাটা জানা নাই, কক্ষ তাপমাত্রা বের করতে হবে। দেখো তোমরা অলরেডি আদর্শ গ্যাস সমীকরণে একটা জিনিস শিখে আসছো যে PV = nRT। তাহলে PV = nRT, এই সূত্রের টিটা কি? কক্ষ তাপমাত্রা। তাহলে এখন আসো, আমাদের এইখানে মোটামুটি সব মান দেওয়া আছে। দেখো পির মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে কত? 0.6 PV nRT, আর এর মান আমরা জানি 8.316 জুল পার মোল পার কেলভিন, এবং PVN n এর মানটা দেখো, n কত? মোল আমাদের দেওয়া, আমরা জানি W/m। এখন আসো বড় হাতের m দিই। W হলো আমাদের কি? ভর। ভর কত দেখো তো? 800 গ্রাম। ভর আমাদের 800 গ্রাম। m কত দেখো, এই যে মিথেনের আণবিক ভর বলে দেওয়া আছে 18 গ্রাম পার মোল, নাকি 16 গ্রাম পার মোল, 16 গ্রাম পার মোল। অতএব তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের মান আসবে 50 মোল। দেখো, কারণ গ্রাম গ্রাম কেটে যাবে, থাকবে শুধু মোল। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। দেখো এখান থেকে আমরা ইজিলি তাহলে কক্ষ তাপমাত্রার মানটা বের করতে পারি না? এটা একেবারে ইজি একটা ম্যাথ। তাহলে PV = nRT। তাহলে অতএব T = PV/nR। তাহলে এখানে দেখো পির মান বসাবো কত? দেখো পির মান দেওয়া আছে 20, 26, 50 গুণন V 0.6, n এর মান কত? 50, আর এর মান 8.316, এন্ড টির মান আসবে আমাদের দেখো 292.49 কেলভিন। এটাকে দেখো আমি ডিগ্রি সেলসিয়াসে, ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যাব। কেন? দেখো ডিগ্রি সেলসিয়াস, দেখো ডিগ্রি সেলসিয়াসে কেন চলে যাব দেখো তো, কারণ এইখানে আমরা দেখো তো সেলসিয়াস স্কেলে, তার মানে আমাকে এটা কি করতে হবে? সেলসিয়াস স্কেলে যাইতে হবে। তাহলে 19.49 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমরা দেখো কক্ষ তাপমাত্রা পেয়ে গেলাম কত? 19.49 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T তাহলে 19.49 ডিগ্রি সেলসিয়াস, এটা রেখে দাও এখানে। এটা আমরা কক্ষ তাপমাত্রার মানটা পেয়ে গেলাম। আমাদের কয়ের অ্যান্সার শেষ। এখন আসো ক্ষয়ের ক্ষেত্রে আমরা কি করব। আমাদের খ নম্বরে কি বলছে দেখো, উদ্দীপকের ওই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে উদ্দীপকের ওই স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগেই বলে দিছে। দেখো আপেক্ষিক আর্দ্রতা এত এর উপরে থাকলেই বৃষ্টি হতে পারে, তার মানে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তাহলে এখন আসো আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের কি লাগে? আমরা R = জানি F ভাগ বড় হাতের F গুণন হলো 100%। আর F টা হলো আমার শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ। তাহলে শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপ। ওকে, আর F টা হচ্ছে কক্ষ তাপমাত্রায়, দেখা যাচ্ছে না? আচ্ছা, কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ। ওকে, তাহলে এখন দেখো আমাদের প্রথমে কি করতে হবে? শিশিরাঙ্কে জলীয় বাষ্প চাপটা বের করতে হবে।
তারপরে বের করতে হবে কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ, কারণ আমাদের কক্ষ তাপমাত্রা 19.49, আমাদের 19 আছে, 20 ডিগ্রি সেলসিয়াসে এই যে তোমার মিলিমিটার পারদ চাপ দেওয়া আছে, কিন্তু দেখো 19.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেওয়া নাই, তার মানে ওটা আমাকে থেকে বের করতে হবে। দেখো কিভাবে বের করব, আসো। তাহলে আমরা এই দুটার পার্থক্য থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু পারদ চাপ সেটা বের করতে পারবো, মানে জলীয় বাষ্প চাপ, এবং সেইখান থেকে তাহলে আমরা কি করতে পারবো না, 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু পারদ চাপ সেটা বের করতে পারবো। এখন আসো, সেইটা বের করার পরে আমার তো 11 আছে, 11-র জন্য কত, এত মিলিমিটার পারদ চাপ, সেইটার সাথে আমি যদি কি করি 0.5 মিলিমিটারের জন্য যতটুকু পারদ চাপ সেটা যোগ করি, তাহলে আমি 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ বের করতে পারবো না। এখন আসো, তাহলে আমরা সেটাই করব। তাহলে প্রথমে আমরা কি করে নিই, দেখো 12 মাইনাস 11 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প চাপ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, দেখো এই দুটাকে, তাহলে 12-র জন্য কত, দেখো 12-র জন্য দেখো 2 নাম্বার, তাহলে 1 2, তাহলে 10.52 মাইনাস কত 9.84 ইকুয়াল টু, এর মান আসবে আমাদের 0.68 মিলিমিটার পারদ চাপ। ওকে, তাহলে এখন আসলে 1 ডিগ্রির জন্য এত, তাহলে এখন আমরা কি করব, 0.5 ডিগ্রির জন্য কত, দেখো 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প চাপ 0.68 গুণন 0.5 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস হলো মিলিমিটার পারদ চাপ। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে, দেখো 0.34 মিলিমিটার পারদ চাপ। তাহলে দেখো এটা কতর জন্য, 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য এত। তাহলে দেখো তো আমি 11.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত লিখতে পারতেছি না, এখন 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প চাপ, আমি ডট ডট দিলাম, ইকুয়াল টু, দেখো তো আমার 11-র জন্য কত ছিল, 11-র জন্য ছিল আমার 9.84 প্লাস এই যে 0.52 আমার কি হয়ে গেল, যোগ হয়ে গেল কত 0.34 বাস মিলিমিটার পারদ চাপ। তাহলে ইকুয়াল টু, তাহলে এই দুটো যোগ করলে আমার 11.5 এর জন্য আসে কত, দেখো 10.18 মিলিমিটার পারদ চাপ। দেখো আমি কিন্তু ছোট এফ এর মান পেয়ে গেলাম, এটা আমার কি ছোট এফ, কারণ কি দেখো 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ কার, শিশিরাঙ্কের, তার মানে এই এফ টা কার, শিশিরাঙ্কের জলীয় বাষ্প চাপ। এই যে আমি শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপটা বের করে ফেললাম। তাহলে এখন আসো আমি কি করব, শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ এফ এর মান কত, 10.18 মিলিমিটার পারদ চাপ। ওকে, এখন আসো আমার কি লাগবে, বড় হাতের এফ, এফ মানে কি, এই যে কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। তাহলে এখন আসো কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত, এই যে কক্ষ তাপমাত্রা আমাদের কত ছিল 19.49 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমার 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প চাপ দেওয়া আছে, কিন্তু 0.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্প চাপ দেওয়া নাই। তার মানে তখন আমি কি করব, এই যে 19 আর 20 এই দুইটার মাঝখান থেকে আমি কি করব, 0.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কি করব, জলীয় বাষ্প চাপ বের করব। সেইটাকে আবার কি করব, এই যে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে জলীয় বাষ্প চাপ সেটার সাথে যোগ করব। তাহলে আমি কি পাবো, 19.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাষ্প চাপ। আমার অঙ্ক শেষ। তাহলে এখন আসো আমি তাহলে সেইটাই করি। তাহলে এখন আমি কি করব, 20 মাইনাস হলো 19 ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তোমরা এখন একটা কথা বলতে পারো, স্যার আপনি 19 এবং 20 এই দুটার মধ্যে পার্থক্য কেন নিলেন? আমি তো 10 11 এর ভিতরে বা 11 12 এর মধ্যেও পার্থক্য নিয়েও 1 ডিগ্রি পাইছিলাম। সব সময় একটা কাজ করবা, যে তুমি যেইটার মান নিচ্ছ
সেইটার কাছাকাছি যেটা ওইটার পার্থক্য থেকে তুমি সবসময় কি করতে হবে, জলীয় বাষ্পের চাপের পার্থক্যটা বের করতে হবে। তার মানে আমার কত 19.49, তার মানে আমার 19, 20 বা 18, 19 যেখানে আছে আমি সেইখানেই যাব। ওকে, এখন আসো তাহলে এই যে 20 মাইনাস হলো কি 19 ইকুয়াল টু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প চাপ কত হবে আমার দেখো তো। 19 এর জন্য কত, 20 এর জন্য কত, 19 এর জন্য কত, দেখো 20 এর জন্য আমার কত, দেখো 20 এর জন্য লাস্টেরটা তাহলে 17.54, 17.54 মাইনাস 16.46। ওকে, তাহলে এখন আসো এখানে আমার মান কত আসতেছে, হয়ে গেল 1.08। তাহলে এটার মান আসবে হলো 1.08 মিলিমিটার পারদ। ওকে, এখন আসো এইটাকে আমি এখন কি করব, আমার দরকার কত দেখো তো 0.49, তাহলে 0.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্প চাপ কত 1.08 গুণন 0.49। জায়গা সংকটের কারণে আসলে একটু আবার এইভাবেই করতে হচ্ছে, তো তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এইখানে আমার মান আসবে দেখো 0.5292 মিলিমিটার পার চাপ। ওকে, এখন আসো আমাদের যেটা করতে হবে কত 19.49 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা আসি 19.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার জলীয় বাষ্প চাপ, তার মানে কি বড় হাতের এফ, এটা কোন তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা। এখন আসো তাহলে কক্ষ তাপমাত্রা 19 এর জন্য কত ছিল দেখো তো, 19 এর জন্য 16.46 যোগ 0.5292 মিলিমিটার পার চাপ। এখন আসো তাহলে আমার এফ এর মানটা আমি কত পাবো দেখো, এফ এর মান পাবো এখন আমি 16.989 মিলিমিটার পার চাপ। দেখো আমি বড় হাতের এফ এর মানও পাইলাম, ছোট হাতের এফ এর মানও অলরেডি পেয়ে গেছিলাম। তাহলে এখন ওই মানটা এখানে বসাও 16.989 মিলিমিটার পার চাপ গুণন 100%। ওকে, তাহলে মিলিমিটার মিলিমিটার পার চাপ কেটে যায়। ওকে, তাহলে এখন দেখো এইটার অনুপাত কত আসে, এই দুটা অনুপাত করার পরে আমাদের মান আসবে 59.92%। তার মানে এইটা কি দেখো তো 60% এর থেকে কম, তার মানে কি হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ওকে, যদি 60% এর বেশি হইতো তাহলেই কি হতো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। সুতরাং বলতে হবে এইটা যেহেতু আর লেস দেন তোমার হচ্ছে হলো 60%, সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ক্লিয়ার? এখন আসো গ নম্বরের ক্ষেত্রে উক্ত স্থানে বসবাস স্বস্তিকর হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। এখন আসো এইভাবে তোমার এই যে তোমার আর্দ্রতা বের করার পরে, এটাকে বলে আপেক্ষিক আর্দ্রতা বের করার পরে আমরা বলতে পারি যে ওই স্থানে বসবাস করা স্বস্তিকর না অস্বস্তিকর। কারণ যে জায়গাটা যত বেশি সম্পৃক্ত হবে সেই জায়গাতে বসবাস করা তত বেশি স্বস্তিকর। কারণ যেটা সম্পৃক্ত অবস্থা হবে সেইখানে কি হবে না, আমাদের শরীর থেকে জলীয় বাষ্প টানার ক্ষমতা থাকবে না। কারণ বায়ুতে কি হবে, জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকবে। আর জলীয় বাষ্প থেকে বায়ু যদি বেশি পরিপূর্ণ থাকে তাহলে আমাদের শরীর থেকে যে কি হবে, যে পানিটা বের হয়ে যেতে চায় বা যাবে সেইটা কি বাতাস খাইতে পারবে না, সে তো অলরেডি লোডেড, সে অলরেডি খেয়ে ভরপুর। তার মানে কি আমাদের শরীর থেকে যে পানিটা যাবে সেটা সে খাইতে পারবে না। তার মানে কি আমাদের শরীর আর শুষ্ক হবে না, চড়চড়ে হবে না। তো তার মানে কি ওই পরিবেশে আমাদের বসবাস করতে ভাল লাগবে, স্বস্তি লাগবে। আর যখনই তোমার কি হয়, এই বায়ুতে আর্দ্রতার পরিমাণ একেবারে কি হচ্ছে, কমে যাচ্ছে, তার মানে আর্দ্রতার মান কমে যাওয়া মানে কি অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি বায়ু আমার শরীর থেকে কি এই যে তোমার পানি সেটা খাওয়ার কি প্রবণতা রাখতেছে। তার মানে কি আমার শরীর থেকে সে পানি টানবে, তার মানে কি সেখানে আমাকে অবশ্যই কি হবে, বসবাস করার জন্য অস্বস্তি লাগবে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে সরাসরি ফোন করতে পারো এবং যে কোনো সমস্যার কারণে
আমাকে ফোন দিতে পারো, অবশ্যই সেটা দিনের বেলা রাতের বেলা নয়। তো ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমি তোমাদের জন্য সময় যদিও পাই না, তারপরেও চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও আপলোড করার।